রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের আলোচনা চলাকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ চিকিৎসার জন্য ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি দুপুর 12:10 ঢাকায় পৌঁছবেন। মূলত 26 জুলাই ফেরার কথা থাকলেও জরুরি সরকারি বার্তার পর সফর সংক্ষিপ্ত করা হয়। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলো সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। এছাড়া 123-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক। বাধ্যতামূলক শ্রমে ফোর্সড লেবার উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা কার্যকরের শিথিলতার অভিযোগে তুলে বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ থেকে কার্যকর হওয়া এই শুল্কের হার 10% ও 12.5%। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসনের আরোপ করা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদও শেষ হয়েছে। হোয়াইট হাউসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% পণ্যে এই শুল্ক প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্য শুল্কের আওতামুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন ও শ্রমিক শোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কানাডা সহ বিভিন্ন দেশের পণ্যেও নতুন শুল্ক কার্যকর হয়েছে। বরিশালে শুরু হতে যাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম। দেশের 4,30,00,000 পরিবারের তথ্য হালনাগাদের এই উদ্যোগে বাদ যাবে না কোনো শ্রেণী পরিবার। কিভাবে চলবে শুমারি, কারা পাবেন সুবিধা এবং কেন সঠিক তথ্য দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাচ্ছেন বরিশাল থেকে পারভেজ রাসেল। দেশের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে একযোগে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি। দেশের 4,30,00,000 পরিবারের তথ্য হালনাগাদ করে সামাজিক সুরক্ষায় নারীদের এগিয়ে নিতে প্রত্যেক পরিবারকে দেয়া হবে 2,500 টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস। যেই ফ্যামিলির মা যদি স্বাবলম্বী হয়, সেই ফ্যামিলির সন্তানরাও স্বাবলম্বী হয়, সন্তানদের দিকে তারা খেয়াল রাখতে পারে। তাই এই নারীদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য বাংলাদেশের আমাদের নারী সমাজ আরও উন্নত হবে। আমার স্ত্রী 2500 টাকা পায়, 3টা ছেলে আমার লেখাপড়া করে, 2500 টাকা দিয়ে আমি অনেক আগে যেতে পারবো। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ করে সঠিক তথ্য যাচাইয়ে 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর চলবে এই প্রশিক্ষণ। এতে বাদ যাবে না উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত কোনো পরিবার। আমার ছেলের পাওয়া বাংশ আমি টাকা পাই না, কোনো হয় নাই, ওষুধ খাওয়াবো, এই জন্য আমার এটা পাই অনেক ওষুধ খাওয়াইতে পারছি। আমরা গরিব মানুষ, টাকাটা দিয়ে অনেক অনেক উপকার হয়েছে, তাদের জন্য অনেক ধন্যবাদ তারেক রহমান রে। প্রথম ধাপে বরিশালের গরুনদী ও হিজলা উপজেলায় এই ফ্যামিলি কার্ড দিলেও এবার মহানগর সহ বাকি 8 উপজেলায় একযোগে হবে এর কার্যক্রম। তাই সঠিক পরিসংখ্যান করে যোগ্যরাই যেন পায়, দাবি নেটিজেনদের। আমার স্বামী ঘরে পড়া, হাড়ের সমস্যা, টান কাশ, আমি সংসার চালাইতে পারি না, এখন আমার যেন একটা ফ্যামিলি কার্ড আমার জন্য দেয়। এটা পাইলট প্রজেক্ট, তাই তথ্য ভুলের কোনো ছাড় দেয়া হবে না, জানান উপপরিচালক। এটার সাথে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সরাসরি জড়িত। গভর্নমেন্ট 26-27-এ 41,20,000 ফ্যামিলিকে এই কার্ড প্রদান করবেন। পর্যায়ক্রমে 2030 সাল নাগাদ 4,30,00,000 পরিবারকেই সম্ভাব্য তাদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সরকার বদ্ধপরিকর। এই প্রকল্পে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে প্রত্যাশা পরিচালকের। প্রত্যেকটি ঘর জরিপের আওতায় আসবে এবং প্রত্যেকেই কার্ড পাবেন, কিন্তু ক্যাশ ইনসেনটিভ পাবেন নিম্ন মধ্যবিত্তের মহিলাগণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সরকারের এই ফ্যামিলি কার্ড সামাজিক সুরক্ষায় যোগ করবে নতুন মাত্রা। তাই প্রতিটি যাচাই বাছাই যেন হয় স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। প্রথম শ্রেণীর পৌরসভা কুষ্টিয়া, কিন্তু শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জুন দাস আগরওয়ালা সড়কের চিত্র যেন ঠিক তার উল্টো। ভাঙাচোরা সড়ক, অকার্যকর ড্রেনেজ
আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এটি কুষ্টিয়া পৌরসভার অর্জুন দাস আগরওয়ালা সড়ক। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও ভেঙে গেছে ড্রেনেজ স্ল্যাব, কোথাও আবর্জনায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। ফলে অল্প বৃষ্টিতেই সড়ক ডুবে যায় পানিতে আর চলাচল হয়ে ওঠে দুর্বিষহ। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। কুষ্টিয়া পৌরসভার ভিতরে এত অবহেলিত রাস্তা, এটা আমার শহরের ভিতরে আর কোথাও নাই। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ এই বৃষ্টি হলে পানি জলাবদ্ধতা অবস্থা হয়ে যায়, যাতায়াতের কোনো ব্যবস্থা থাকে না। বৃষ্টির জন্য রাস্তায় যে পানি উঠে আসে, ওই জন্য আমাদের যেতে অসুবিধা হয়। 2 দিন পর পর রাস্তাতে সারে আমার প্রশ্ন এখানে যে কি সারে যে 2 দিন পর পর রাস্তা ভেঙে যায়। মোশাররফ মাধ্যমিক বিদ্যালয়ে আসে অত্যন্ত কষ্ট করে, তাদের কাপড় চোপড় ভিজে যায়, শিক্ষকদের কাপড় চোপড় ভিজে যায়, ড্রেনের পানিতে স্কুলের মাঠ ভরে যায়। সুন্দরভাবে ড্রেনটা হোক, নিয়ম মাফিক হোক, পরিকল্পিতভাবে ড্রেনটা হয়ে রাস্তাটা উঁচু করুক। একটু বৃষ্টি হলে রাস্তাটা বলতে পারেন এক হাঁটু পানি হয়ে যায়, রিক্সা, ভ্যান, অটো কিছু চলতে পারে না। শুধু আগরওয়ালা সড়কই নয়, থানাপাড়া, বড়বাজার সহ কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় একই চিত্র। প্রায় 2,21,000 মানুষের এই পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 7টিতে এখনো নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষা এলেই নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে জনদুর্ভোগ। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময় আসলে আসলে মানুষদের যাতায়াত করতে অনেক সমস্যা হয়। এই রাস্তায় মনে করেন হাসপাতাল, স্কুল, কলেজ সব এই রাস্তার ভিতরে, আর এই রাস্তাটা নিয়ে কোনো সরকারের কোনো মাথা ব্যথা নাই। বর্ষা অল্প বৃষ্টি হলেই ড্রেন এবং রাস্তার পানি সমান হয়ে যায়। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, নাগরিক দুর্ভোগ কমাতে পুরনো ড্রেন সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে এ কর্মকর্তা। 1 থেকে 12 নম্বর ওয়ার্ড যেগুলো পুরনো পৌরসভার ভিতরে ছিল, 13 থেকে 21 নতুন হিসেবে নেওয়া হয়েছে। এগুলোর অধিকাংশই এখনো ড্রেনেজ সিস্টেমের ভিতরে আসেনি। এখন থেকে আমরা যেটা চেষ্টা করছি যে আমরা বর্তমানে যে সকল প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সবগুলো প্রকল্পই আমরা চেষ্টা করছি রোড এবং ড্রেন একসাথে স্ল্যাব সহ। নাগরিক সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মডেল মসজিদ নির্মাণের সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রংপুরের পীরগাছায় প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। অবহেলায় নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে আর তথ্য গোপনের অভিযোগও উঠেছে। প্রতিনিধি খুরশেদ আলমের রূপে জানাচ্ছেন রাকিব হাসান। 15,43,47,000 টাকা ব্যয়ে 2023 সালের 12 ডিসেম্বর রংপুরের পীরগাছা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজ শুরুর পরই অজ্ঞাত কারণে থমকে যায় নির্মাণ। এখন মসজিদের বাউন্ডারির ভেতরে পড়ে আছে গ্লাস, রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় দেয়ালে ধরেছে শ্যাওলা, লোহার যন্ত্রাংশে পড়েছে মরিচা। এখানে সমস্যাগুলো হচ্ছে নিচের ফ্লোর, বৃষ্টি আসলে পানি ঢুকে যায়, তারপর আপনার হলো এই ইঁদুর, কুকুর ঢুকে সমস্যা করে, হাগি ধুয়ে যায়। মানে আমরা এখন হলরুমে নামাজ পড়ি, এটা কিন্তু হলরুম, কমিউনিটি সেন্টার বলা যায়। সরকারি প্রকল্পে ব্যয়, মেয়াদ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাস্তবায়নকারী সংস্থার তথ্য সংবলিত সাইনবোর্ড থাকা বাধ্যতামূলক হলেও মসজিদ প্রাঙ্গণে এমন কোনো সাইনবোর্ড নেই। ফলে প্রকল্পের অগ্রগতি কিংবা দায় দায়িত্ব সম্পর্কে কিছুই জানতে পারছেন না স্থানীয়রা। প্রশাসন এখানে সবকিছু এখানে, তারপর আমাদের মসজিদ চালু হচ্ছে না। আল্লাহর রহমতে মডেল মসজিদ তৈরি হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত 2 বছর শেষ হয়ে গেল, নামাজ পড়তে পারিনি এখনো। মসজিদের যে অবহেলিত কারণে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারতেছি না। মাঝখানে 1 বছর কাজ চলমান থাকার পরে বন্ধ হয়ে যায়। এরপরে আমরা এই জেলা পরিষদের যে একটা হলরুম যে আছে, এখানে আমরা নামাজ পড়ার কারণে আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ পুনরায় শুরু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন ইউএনও। আমি যেটা দেখলাম যে মসজিদের কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ আছে, তখন তাদের কাছে জিজ্ঞেস করলে ঠিকাদার কারা, তারা বলেছে যেটা যে ঠিকাদার কোনো একটি কারণে কাজটি বন্ধ রেখেছে। জেলা কার্যালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, 2-1 দিনের মধ্যে হয়তো আমরা তাদের সাথে কথা বলবো কি কারণে এই কাজটি বন্ধ আছে এবং এটা কত দ্রুত শুরু করা যায়। আসলে বাংলাদেশে তো 560টি উপজেলায় মডেল মসজিদের কার্যক্রম অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় কিন্তু এটা শেষ। আমরাও চাই যে এটা
খুব দ্রুত সম্পন্ন হোক। অন্যদিকে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ঠিকাদারের ভাষ্য অনুযায়ী আমি যেটা ওনার সাথে যেটা কথা বলে গিয়েছিলাম আর কি, যেহেতু চুক্তি অনুযায়ী ওনাদের চুক্তির কাজগুলো শেষ হয়ে গেছে, এখন ওই ভেরিয়েশন অনুমোদনের পর্যায়ে আছে। এখন ওনাদের ভাষ্য অনুযায়ী যে ভেরিয়েশন অনুমোদন না হওয়া পর্যন্ত ওনারা অন্য কোনো কাজ করবেন না। রাকিব হাসান, মাই টিভি। রাজধানীর খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম আগের তুলনায় স্থিতিশীল রয়েছে, তবে সবজি ও ডিমের দামে সামান্য ওঠানামা দেখা গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা, গরুর মাংস 780 থেকে 850 টাকা এবং দেশি পেঁয়াজ 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। মোটা চাল 58 থেকে 65 টাকা ও মিনিকেট চাল 75 থেকে 85 টাকা কেজি দরে মিলছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, তবে মৌসুমী সবজির দামে এলাকা ভেদে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাজধানীর বাজারের নিত্য পণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ শারমিন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর রামপুরা কাঁচা বাজারে। এখানে আমি যেটা দেখতে পেলাম যে সব ধরনের সবজির দামই মোটামুটি বাড়তির দিকে, তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে যেটা ছিল 160 থেকে 70 টাকা কেজি, সেটা এই সপ্তাহে বেড়ে গিয়ে হয়েছে আপনার 220 থেকে 40 টাকা, কোথাও কোথাও 260 টাকাও বিক্রি হচ্ছে। আপনাকে যদি আমি আরও জানাই যে গত সপ্তাহে যেই সবজির দাম হচ্ছে আপনার 10 থেকে 20 টাকা কম ছিল, সেই সব সবজির দাম 20 থেকে 25 টাকা বেড়ে গেছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকাতে, আপনার পটল বিক্রি হচ্ছে 80 টাকাতে, বেগুন বিক্রি হচ্ছে 140 থেকে 60 টাকা, কোথাও 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে যেটা স্বস্তির কথা হচ্ছে যে টমেটো গত সপ্তাহেও বিক্রি হচ্ছিল 260 থেকে 70 টাকা, কোথাও 300 টাকাও বিক্রি হচ্ছিল, সেটা আপনার কমে এখন হয়েছে 140 থেকে 60 টাকা। আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো সবগুলোর দামই মোটামুটি বাড়তি, শুধু কমের দিকে রয়েছে পেঁপের দাম। বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে আপনার বন্যা পরিস্থিতি, বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ সংকট, জ্বালানি তেলের সংকটের কারণেও পরিবহন খরচ বেড়ে গিয়েছে, সেই জন্যও দাম কিছুটা বাড়তি। আর যেটা তারা আরও জানিয়েছে সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে ক্রেতা সমাগম কম হচ্ছে, সেই সাথে তাদের অনেক সবজি যেগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে তাদের যে খরচটা ব্যালেন্স করতে গিয়ে কিছু সবজির দাম বাড়াতে হচ্ছে। আর যেটা বলে রাখি যে মাছ মাংস যেগুলোর দাম এগুলো আগের মতোই বাড়তি থাকলেও এই সপ্তাহে এসে কিছুটা আরও বেড়েছে মুরগির দাম। ব্রয়লার গত সপ্তাহে বিক্রি হয়েছিল 190 টাকা কেজিতে, এবার বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। আর আদা, রসুন, পেঁয়াজ, তেলের দাম যেগুলো আগের মতোই আছে, তবে এই সপ্তাহে এসে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে। আর ডিমের দামও স্বাভাবিকই রয়েছে আগের মতো, তবে সবজির দাম বাড়তির ক্ষেত্রে যেটা জানিয়েছে যে আপনার সবজির দামগুলো বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে দাম বেশি কম হচ্ছে, এবং সেই সাথে আপনার যে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণেও যে সরবরাহ সংকটের জন্য দাম বাড়তির দিকে দেখা যাচ্ছে। তো শারমিন, এই ছিল রামপুরা বাজার থেকে আমার কাছে কাঁচা বাজারের সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছেন আমাদের সহকর্মী অবনী। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভোগান্তিতে পড়ছেন বাসাবাড়ি গ্রাহকরা। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় রান্নার কাজে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে সংকট আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। গ্যাসের স্বল্প চাপের কারণে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু শিল্প প্রতিষ্ঠানও। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহের ঘাটতি ও চাহিদা বেড়ে যাওয়া এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নগরবাসী দ্রুত সমস্যার সমাধানের দাবি করেছেন। কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে 28,000 পিস ইয়াবা সহ ওবায়দুল হাসান নামে সাবেক
সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও গাড়ি সহ তাকে আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ নাদিম আলী জানান, পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গাড়ি সহ আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে প্রায় ৮৪ লাখ টাকা মূল্যের ২৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুরের পার্বতীপুরে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ৩টি করে গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসাইন রাজু, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার, রিয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল বাকিয়া সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা ধুনট উপজেলার কান্তনগর এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বগুড়া ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে প্রধান বক্তা হিসেবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ সুজন, ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু সহ যুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সবার আগে আমাদের দেশকে এগিয়ে নিতে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য যুবকদের এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেনের অনুদানে অসহায় শ্রমিক দল নেতাকর্মীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এস.এম. আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী এবং লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান শাকিল। বক্তারা বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব। অনুষ্ঠানে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।